This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকে অবশ্যই বাংলাদেশ নিয়ে যাব, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একটা দেশ, এই গ্রহ, এই পৃথিবী যার উপর ভাসছে সেই মহাশূন্য, সেই মহাশূন্য থেকে সুনিতা উইলিয়ামস এবং সহ আরও তিনজন যারা নভোচারী, তারা আজকে ভোরবেলায় ভারতীয় সময় প্রায় 4টে নাগাদ তারা গিয়ে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই উপস্থিত মুহূর্তের ছবি দেখুন। বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ প্রাণী হিসাবে যাকে ডলফিন, তার আগে ডলফিনের নৃত্য পর্যন্ত দেখা গেছে। অর্থাৎ তরঙ্গায়িত যে এই যে শব্দগুলো, যে শব্দের যে তরঙ্গ বা অনুভূতি, ডলফিন কি অনুভব করতে পারে? নিশ্চয়ই পারে। আপনারা সেই ছবি দেখছেন সুনিতা উইলিয়ামস, যার পিতা ভারতীয় একজন মা স্লোভাকিয়ান, এবং হচ্ছে ভারতীয় বাবা, স্লোভাকিয়ান মা সুনিতা উইলিয়ামস। তিনি নাসার এই নিয়ে পৃথিবীতে এই মুহূর্তে সর্বোচ্চ দিন, প্রায় 900-র উপর দিন তিনি মহাকাশে রয়েছেন। তৃতীয় অভিযান, এবং সেটা সফল হয়েছে। এবং এই সফল অভিযানের নেপথ্যে যে অসাধারণ বিজ্ঞান এবং টেকনোলজি যে কোন পর্যায়ে পৌঁছে গেছে, তা আজকে এক নতুনভাবে সূচিত হলো। এইসব দিনে একটা জিনিস মনে হতেই পারে যে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই, ভেসে থাকছেন একজন, এবং দিন রাতের কোনো সেখানে কনসেপ্ট নেই, প্রায় 0 আওয়ারের মতো, এবং সেখানে এই ভাসমান অবস্থায় মস্তিষ্ক কাজ করছে। তাই এই মানব দেহ, মানব জন্ম তখন সার্থক হয়। কি না চাইলে মানুষ করতে পারে। মহাকাশে এই রকম ভাসমান অবস্থায় থাকার সময়ও তাদের ব্রেন কিন্তু কাজ করেছে। যা যা কথাবার্তা তারা বলেছে, যে যে বার্তাগুলো পাঠিয়েছেন, তাতে এই ভূমিতে যারা রয়েছেন তারা কি ওই ধরনের বার্তা দিতে পারেন? এই প্রশ্নটা ভীষণভাবে রয়েছে। তাই এক নতুনভাবে আগামী সময় বিজ্ঞান টেকনোলজির সাথে সাথে দর্শন, সাহিত্য, চিন্তাভাবনা এক নতুন পথে ধাবিত হবে। তো আমরা প্রত্যেকেই এই ঘটনাকে যেমন আজকে সেলিব্রেট করেছি, তাই আজকে অনুষ্ঠানের শুরুতেই যারা জনমতের দর্শক রয়েছেন, বিভিন্ন প্রান্তে রয়েছেন, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কারণে প্রচুর বাংলাদেশের মানুষ তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, লাইভ স্ট্রিমিং দেখেন, এবং তারা তাদের মতামত জানান। প্রত্যেকের সাথে এই আনন্দের মুহূর্তটা ভাগ করে নিলাম। বড় ঘটনা আজকে ঢোকার আগে বাংলাদেশে যে সাম্প্রদায়িকতার আগুন, বিজ্ঞানের এই সর্বোচ্চ সময়ে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার আগুনে পুড়ছে এই মুহূর্তে বাংলাদেশ, ছারখার হয়ে যাচ্ছে। এবং এমনই পরিস্থিতি যে প্রতি মুহূর্তে যে আপডেট, সেই আপডেটগুলোকে আপনাদের কাছে তুলে ধরি এবং তারপর একটা বিশ্লেষণাত্মক জায়গায় আমরা গিয়ে যাই। প্রথমে আসবো হচ্ছে আতাউল্লাহ গ্রেপ্তার। প্রশ্ন হচ্ছে কে এই আতাউল্লাহ? আতাউল্লাহর পরিচয় আপনাদের কাছে রয়েছেন। একজন রোহিঙ্গা স্যালভেশন আর্মির, সেই হচ্ছে সুপ্রিম কমান্ডার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা দেখব সেটা। নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন রোহিঙ্গাদের নেতা আতাউল্লাহ। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধান আতাউল্লাহ সহ 10 জন পুলিশের জালে। ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ধারায় মামলা। ধৃতদের থেকে নগদ 21,39,000 টাকা, একটি ছুরি, স্টিলের ধারালো চেন, 4টে হাতঘড়ি বাজেয়াপ্ত হিসাবে দেখিয়েছে র্যাব। 2022 সালের নভেম্বরে বান্দারবানের নাইখাংছড়ি উপজেলায় তম্ব্রু সীমান্তে মাদক বিরোধী অভিযান চলাকালীন হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্তা নিহত হন। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন আরসা প্রধান আতাউল্লাহ। পাকিস্তানের নির্বাসিত রোহিঙ্গা পরিবারে আতাউল্লাহ জন্ম করাচিতে। আতাউল্লাহ আবু আম্মার জুনুনির বড় হয়ে ওঠা সৌদি আরবে। পরবর্তীকালে মিয়ানমারে তার নিজস্ব বাহিনী তৈরি করে, এবং তাকে পেছন থেকে অবশ্যই মদত দেয় আইএসআই, এবং আরসার কমান্ডার পদে নিজেই বসেন হচ্ছে এই আতাউল্লাহ। 2017 সালে মায়ানমারে আরসার হামলায়
নিহত হয় 20 জন পুলিশ, এবং তারপর থেকে আরাকান আর্মির নেক নজরে ছিল, সেখান থেকে পুশব্যাক হয়ে বাংলাদেশে আবার ঢুকেছিল, এবং বাংলাদেশেও বিভিন্ন যে রোহিঙ্গা শিবিরগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানব পাচার, বিভিন্ন ধরনের হুলিগানিজম, কন্ট্রাক্ট কিলিং, এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়েছিল এবং তাকে অপারেশনে ধরেছে। প্রশ্ন হচ্ছে, র্যাব দীর্ঘদিন নিশ্চুপ বা বিভিন্ন সময় তাদের হয়েছে না, বাংলাদেশ জ্বলে পুড়ে ছাড়কার হচ্ছে, হঠাৎ কী কারণ ঘটলো যে আতাউল্লাহকে তারা আজকে গ্রেপ্তার করলো? পরিবর্তনের প্রতি মুহূর্তের ইঙ্গিত আসছে। গতকাল আমরা এই বিষয়গুলোকে নিয়ে চর্চায় ছিলাম, প্রতিদিনের মতোই চর্চায় আমরা বলেছিলাম যে সাউথ ইস্ট এশিয়া জুড়ে এক বড়সড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ হয়েছে তার এক পরীক্ষাগার। এই পরীক্ষাগারে মেটাকুলাস ডিজাইনের পাল্টা যে আরেক মেটাকুলাস ডিজাইন যে হবে, এটাই তো বাস্তব। এই কথাটাই বারবার বলতে চেয়েছিলাম। এক মেটাকুলাস ডিজাইনে যেরকম শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে, যেভাবে তার পতন হয়েছে, যেভাবে সেদিন আর্মির ভূমিকা দেখেছে, তার পরবর্তী সময় আর্মির ভূমিকা, এবং যেভাবে হিংসা ছড়িয়েছে বিভিন্ন জায়গায়, এর নেপথ্যের অনেক কুশীলব তারা কিন্তু রয়ে গেছেন। তাদের বিভিন্ন সময় কিন্তু আমরা তাদের কথা তুলে ধরেছি বিভিন্নভাবে। যে হিংসা, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে 7 মাস 8 মাস ধরে গেছে, এবং যেটা হচ্ছে আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড, তিনি বলেছেন যে দীর্ঘকালীন ধরে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, অর্থাৎ স্বল্পকালীন নয়, এটা দীর্ঘকালীন ধরে চলছে, এবং দীর্ঘকালীন এই সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে বাংলাদেশে কোথাও একটা জায়গায় খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। যখন এই ঘোষণা, স্বাভাবিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তার একটা প্রত্যুত্তর দিয়েছিল যে এটা তাদের সঙ্গে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এটা মামুলি কথার কথা। এবং এই কথার মধ্যে যে বিষয়গুলো এসেছিল, যে ডক্টর ইউনূস ইতিহাসের যারা স্লোগান দিয়েছিল পতিত স্বৈরাচার, শেখ হাসিনাকে তিনিও একজন পতিত এক ব্যর্থ শাসক হিসাবে পরিণত হতে চলেছেন, নাকি শেষ বেলায় অনেক সময় নেবার আগে দপ করে যেরকম আগুন জ্বলে ওঠে, তিনি কি হঠাৎ জ্বলে উঠলেন, যে কারণে আতাউল্লাহর মতো এক কুখ্যাত টেরোরিস্টকে, যে আইএসআই রিক্রুটেড, তাকে গ্রেপ্তার করতে হচ্ছে, বা তিনি গ্রেপ্তার হলেন? কিসের ইঙ্গিত? এরপর কার পালা বা কিসের পালা? আমরা দুজনের ছবি দেখলাম কিছুক্ষণ আগে, পিনাকি ভট্টাচার্য এবং তার সাথে হচ্ছে সাংবাদিক ইলিয়াস, যার বিরুদ্ধে পরিষ্কারভাবে হচ্ছে তসলিমা নাসরিন ঘোষণা করেছিলেন যে তাকে একজন টেরোরিস্ট হিসাবে ঘোষণা করা হোক। একদম দূর থেকে প্যারিস থেকে বসে তিনি যেভাবে আর কি পরিচালনা করেছেন, গর্বের সাথে বলেছিলেন 32 ধানমন্ডি গুড়িয়ে দেওয়ার ইনস্ট্রাকশন এসেছিল, যে প্রতিনিয়ত কিছুদিন আগেও ভিডিওতে তিনি এই কথাটা বলছেন যে বাংলাদেশের নিজে দাঁড়িয়ে থেকে দরকার পড়লে 32 ধানমন্ডিতে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটাকে তিনি নিজে দাঁড়িয়ে থেকে এটাকে ভাঙিয়ে দেবেন, তার কারণ এই সিঁড়িকে কেন্দ্র করে ভবিষ্যতে নাকি মন্দির হবে, এবং তার সাথে টুঙ্গিপাড়াতে যে কবর রয়েছে সেটাও তিনি গুড়িয়ে দেবেন। এই প্রতি মুহূর্তের হুমকি, উস্কানি, এবং তিনি ডক্টর ইউনূসকে বলেন যে আমি ডক্টর ইউনূসকে এটা বলবো, তিনি শুনছেন না, এবং কাঁচা খিস্তি। তার কিছুদিন পরে ডক্টর ইউনূস হঠাৎ ভালো মানুষ হয়ে যান। এটা কি মডিউল কাজ করছে? এগুলো কিন্তু অত্যন্ত গভীরতার সাথে ভাবার বিষয় রয়েছে। পোস্ট ট্রুথের যুগে দাঁড়িয়ে অনেক কিছু হয়, কিন্তু যে বাস্তবের সামনে আমরা দাঁড়িয়েছি আজকে, মানুষের কাছে কোনোটাই অসাধ্য নয়। তাই যারা নিজেদেরকে মাতব্বর বা তালেবর বা নিজেদেরকে স্বঘোষিত হুজুর ভাবছেন, তাদেরও এবার পর্দাফাশ হওয়ার সময় হয়েছে। তাদের বিরুদ্ধে একটাই অভিযোগ যে এই রকম বহুমাত্রিক একটা দেশ, ভারতবর্ষের মতো বাংলাদেশ, যেখানে এত ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে, সেই দেশ আজকে সাম্প্রদায়িকতার আগুনে পুড়ে ছারখার হচ্ছে। অবশ্যই তার প্রভাব ভারতেও পড়ছে। কিভাবে পড়ছে সেটা পরের আলোচনার বিষয়, নিশ্চয়ই আগামী সময়ে আমরা সেই আলোচনাগুলো করব। কিন্তু এই মুহূর্তে একটু সরাসরি চলে যাব হচ্ছে বিশ্লেষণ, এবং আজকে রয়েছেন আমাদের সাথে সুকুমার দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক, লেখক, তাকে স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই বাংলার দর্শকেরা তাকে চেনেন, পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষাভাষীরা যারা বাংলাদেশে রয়েছেন, যারা দেখছেন লাইভ স্ট্রিমিং, তাদের উদ্দেশ্যে বলি যে ভারতবর্ষে 77 সালে যে জয়প্রকাশ নারায়ণের যে মুভমেন্ট হয়েছিল, যেটা ইন্দিরা গান্ধী সরকারকে
হটিয়ে দিয়েছে। স্বাধীন ভারতবর্ষে প্রথম অকংগ্রেসী সরকার হয়েছিল, সেই জয়প্রকাশ নারায়ণ বা রাম মনোহর লোহিয়া, তাদের যে ভাবধারা, সমাজবাদী ভাবধারা, বাংলাদেশে যেমন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসাদ আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ঠিক তেমনি ভারতেও এরকম বিভিন্ন সমাজতান্ত্রিক ভাবধারার দল আছে যারা দেশের রাজনৈতিক সত্তায় বসেছিল। সেরকমই জনতা দল ইউনাইটেড, তার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি অমিতাভ দত্ত, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, অত্যন্ত ভালো একজন রাজনৈতিক বিশ্লেষকও। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং তার সাথে রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি দীপ্তিমান সেনগুপ্ত। দীপ্তিমানবাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি আপনার অনেকগুলো পারসেপশনস বা যেগুলো আপনি বলেন আর কি, যেগুলো আপনি ফ্যাক্ট বেসড কিছু কিছু কথা যেগুলো বলেন, সেগুলো নিয়ে দেখি বাংলাদেশে বেশ ভালোই চর্চা হয়। বাংলাদেশের ইউটিউবারদের সাথে আপনার একটা বেশ ভালো তারা সাক্ষাৎকার নেয়। আমার একটা খুব সহজ স্বাভাবিক একটা প্রশ্ন, আমি নয় প্রথম আতাউল্লাহর প্রসঙ্গটা একটু পরে আসবো, এটা একটু পরেই আছে। আমি যদি প্রথমে আপনাকে এই প্রশ্নটা রাখি যে আতাউল্লাহ তো একজন যেরকম টেরোরিস্ট আর কি, ঘোষিত টেরোরিস্ট, তাহলে এরকম তো অনেক রকম মডিউল কাজ করেছে। এই জায়গাটায় দেখলাম যে সুদূরে মানে এই ইউটিউবার অনেকে রয়েছেন, ইউটিউবিংয়ের মাধ্যমে বা নানা কিছুর মাধ্যমে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি করতে তারা সহায়তা করেছেন। এবং যাকে বলা হয় অনেকেই, অনেক লিমিটেশন থাকা সত্ত্বেও, মুজিবুর রহমান বা শেখ হাসিনা, যে একটা ধর্মনিরপেক্ষতার একটা প্রতীক হিসাবে থেকে যে লিমিটেশন ছিল, অনেকে এটা বিশ্বাস করেও এই কথাটা বলেন, পশ্চিমবঙ্গে তো এটা বলেন। তার 32 ধানমন্ডি উড়িয়ে দেওয়ার পর বিগত দুদিন আগে আমি দেখছিলাম একটা ভিডিওতে, পিনাকি বলছে যে ওইখানে সিঁড়িটা অক্ষত রয়েছে, ওই সিঁড়িটাও নাকি এসে দাঁড়িয়ে নাচবে এবং প্রচুর মহিলাদের দিয়ে এবার ভাঙাবে। মানে এগুলো কি, মানে এটা কি করবে না এবার খোয়াইশ বা ও যে টুঙ্গি পাড়ায় মানে উড়িয়ে দেবে? কি হচ্ছে, মানে আগুন যেখানে জ্বলছে সেখানে জল দেওয়ার বদলে এ তো দেখছি নানাভাবে তাতানো চলছে। এরপরেও মানে তারা বিভিন্নভাবে করছে, মানে আন্তর্জাতিক আইন বা অনেক ক্ষেত্রেই কি কিছুগুলো কাজ করছে না, কি মনে হয়? আমি আগেই একটা বলেছিলাম যে এই আলোচনাটা করতে গেলে আমরা যদি পূর্বের দিকে না দেখে পশ্চিমের দিকে দেখি। আমি আজকের ঘটনা বলছি। আজকে পাকিস্তানের ডন পত্রিকাতে একটা সংবাদ বেরিয়েছে যে গত এক সপ্তাহের মধ্যে প্রায় 2500 পাকিস্তান আর্মির লোক, মানে সেনা, তারা রিজাইন করেছে, গণ রিজাইন করেছে এবং গণ রিজাইন করে বলেছে যে আমরা মৃত্যুবরণের থেকে আমরা আশা করব আমরা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে কাজ করে খাবো। এবার এই মেটিকুলাসলি ডিজাইনের যে মূল যে চিত্রকার, সেই চিত্রকারের একজন চিত্রকার হচ্ছে পাকিস্তান। অর্থাৎ হাতটা যদি বাইডেনের থাকে তাহলে তুলিটা কিন্তু পাকিস্তান। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাতে বলছি যে তুলিটা এখন, তুলির ওপরে যেই ওই লোমগুলো থাকে, লোমগুলো ছাটা হচ্ছে এবং অনেকটা হয়ে গেছে। আমি কিছু ডটস আপনাকে মিলিয়ে বলছি। এই জাস্ট ইসে চলে এলেন, আমাদের দেশে ঘুরে গেলেন তুলসী গ্যাবার্ড। উনি কিন্তু পূর্ব দিক দিয়ে আসেননি, উনি এসছেন মানে সরি পশ্চিম দিক দিয়ে আসেননি, উনি পূর্ব দিক দিয়ে এসছেন। উনি জাপান, ফিলিপিন্স, তারপরে ইন্ডিয়াতে এসছে। আবার ফলো করুন যে এই তিনটে দেশের সঙ্গে, মানে এই দেশগুলোর সঙ্গে কিন্তু ভারতবর্ষের এই ব্রাহ্মস মিসাইল কেন্দ্র করে চুক্তি হচ্ছে বা লেনদেন ইত্যাদি হচ্ছে। তাহলে পরে এখন যদি আমরা মূল ডটগুলোকে মেলাই, তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে পূর্ব দিকটা সরাসরি ভাবে ইউএসএ হ্যান্ডেল করছে এবং পশ্চিমের যেই ভগ্নাংশ থেকে সমস্যাটা হচ্ছে সেখানে ওই কি বলে, একটা দিকে ভারতবর্ষ আছে আর ওদের নিজেদের মধ্যে বালোচ আর্মি এবং ওই যারা কি বলে আফগান আছে, এদের সঙ্গে যে লড়াই আছে টিটিপি, এই করে ওদেরকে ডিস্টার্ব রাখা। এবার আসছি আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে, একটা রাষ্ট্রকে যখন ধরুন পাকিস্তান এই ইন্ডেক্সে কি বলে দুর্বৃত্তায়নের এই সন্ত্রাসী ইন্ডেক্সে দ্বিতীয়তে উঠে এসছে,
বাংলাদেশে এখন যারা বাংলাদেশকে পরিচালনা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ বিদেশ, এই যে সংখ্যক লোকটা, আমি আপনাকে আপনার এই স্টুডিওতেই বলেছিলাম সম্ভবত বাংলাদেশে ফেসবুকটা বন্ধ করে দিলে বাংলাদেশে পরের দিন এই সরকার পড়ে যাবে। তো এই যে ইলিয়াস এবং আপনি ইসের কথা বলছেন, এই পিনাকির কথা বলছেন, ইলিয়াস তো ইউএসএ তেই আছে, ও তো হাতের মধ্যে আছে, কিন্তু পিনাকি আছে ফ্রান্সে। পিনাকি ফ্রান্সে থাকার ফলে এই দুটোকে মার্জ করে এই দুটোকে যদি সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তারা সবচেয়ে বেশি সমস্যাতে পড়বে। কারণ তখন কন্ট্রোলটা, অ্যাকচুয়ালি এখনো কন্ট্রোলটা কিন্তু ওই ইউনুসের হাতে নেই, বাস্তবতাটা এটাই, ইউনুসের হাতে কোনো কন্ট্রোল নেই। ইলিয়াস আর পিনাকি ওই ইসেদের দিয়ে, জামাতকে দিয়ে যেভাবে পরিচালনা করছে সেইভাবে। এই যে অংশটা, আপনাকে আমি একটা তার ছোট্ট উদাহরণ দিচ্ছি। 32 নম্বর যেদিন ভাঙা হয়েছিল, সেই 32 নম্বরে ভাঙার দিন ওই বুলডোজারের উপরে একটি ছেলে দাঁড়িয়েছিল, ওদের ওখানকার একজন ইউটিউবার ব্লগার, তার নাম কাফি, ঠিক আছে? সে ভারত সম্পর্কে ভীষণ তার কয়েকদিন পরে তার বাড়িটা পুড়ে গেছে, এখন দেখবেন আর সেই সোশ্যাল মিডিয়াকে মানে কাফিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইভাবে এদের এক একটা উইংসকে আপনি এগুলো যদি লক্ষ্য করেন দেখবেন এক একটা উইংসকে ছাঁটা হচ্ছে। এবার আমার যেটা মনে হয়েছে, এটা আমি জানি না, এই যে আর্মি যেটা ধরলো, পুলিশ সম্পর্কে একটি অনাহুত মন্তব্য করেছে ইউনুস, যে পুলিশকে কোমর মানে ভেঙে দেওয়া হয়েছে, তারপরে সে পুলিশের কাছে সহযোগিতা চাইছে। তো এই যে বাস্তবতাটা, এই বাস্তবতাতে বোঝা যাচ্ছে ইউনুস এখন অলমোস্ট একটা মানে হ্যাঙ্গিং অবস্থাতে আছে, হ্যাঙ্গিং অবস্থাতে। এই যে ঝোলা অবস্থাতে আছে ইউনুস, এখন ইউনুসকে গ্যারেজ করার সময় হয়েছে, একদম পরিষ্কার বলছি, গ্যারেজ করার সময় হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, সেটা আমেরিকার কাছেও চ্যালেঞ্জ, সেটা ভারতের কাছেও চ্যালেঞ্জ, বা অন্যান্য দেশগুলোর কাছেও চ্যালেঞ্জ। বাংলাদেশে অলরেডি 80 টন সম্ভবত, হ্যাঁ 80 টন সম্ভবত আরডিএক্স ঢুকেছে, যেটা বাংলাদেশের একটা মেজর অংশকে ধ্বংস করে দিতে পারে, এবং এগুলো ওখানে মানে বিভিন্ন উগ্রপন্থী সংস্থাগুলোর হাতে এগুলো পৌঁছে গেছে। তো এই যে বাস্তবতাটা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের মানুষের জান মাল রক্ষা করা। এবং যার জন্য এই যে রিসেন্টলি 26শে মার্চের যে প্যারেড হবে কি হবে না, এটা নিয়ে বাংলাদেশে নতুন করে আরেকটি বিতর্ক শুরু হয়েছে। তারা শেষ চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে মার্জারের। যদি এটা তারা করতে পারে তাহলে পরে হয়তো তারা কিছু করতে পারবে, আদারওয়াইজ এই ইউনুসদের হাতে আর কিন্তু সেইভাবে কোনো ক্ষমতা নেই। তার কারণ অলরেডি নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি প্রবল পরিমাণ হয়েছে, সাধারণ মানুষ বাংলাদেশের দেখেছে। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা আছে, সেটা কিন্তু ওদের হাতে আর কোনো কন্ট্রোলটা নেই। আর গতকালকে ওদের স্বরাষ্ট্র দপ্তর বলেছে, এবং আমি আপনাদের বলি, যারা স্বরাষ্ট্র দপ্তর থেকে এই প্রশ্নটা করেছে, আমি তাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব, যে ইউএসএ কি বললো সেটা কি স্বরাষ্ট্র দপ্তর বলবে না বিদেশ দপ্তরের মুখপত্র বলবে? আসলে স্বরাষ্ট্র দপ্তর বলেছে ওদেরকে শোনানোর জন্য, বিদেশ দপ্তরের সেটা বলার কোনো ক্ষমতা নেই এবং অধিকার নেই, তারা সেটা খুব ভালো করে জানে, আমার এটুকু মনে হয়েছে। আমি আসবো আরো বিস্তারিত পেঁয়াজের খোসা ছাড়ানোর বিষয় রয়েছে। আমি অমিতাভদাকে এবার একটু প্রশ্ন করব, কারণ অমিতাভদা অনেক কিছু ঘটে গেছে, তো অনেক কিছু। আমি যদি খুব স্পেসিফিক যেটা কথাটা দীপ্তিমানবাবু বললেন, একটা পুরনো মানে সংখ্যালঘুদের এইরকম বিপর্যয়কর পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে বিভিন্ন, ওখানে তো ভাষাগত সংখ্যালঘুর প্রশ্ন নেই, পুরোটাই ধর্মীয় সংখ্যালঘুদের প্রশ্ন, এবং যেভাবে আর কি তাতানো হয়েছে, এত উস্কানি এবং সরাসরি পাকিস্তান, এবং এই যে আতাউল্লাহর মতো লোক, সে আবার আরাকান মানে হচ্ছে বার্মাতে পর্যন্ত, আরাকানে যে খুব সামান্য সংখ্যক একটু মানে হিন্দু পার্সেন্টেজ রয়েছে, তাদের উপরে গণহত্যার সে চালিয়েছে, করাচিতে বড় এই ধরনের হচ্ছে মানে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশে এখন সত্যিকারে কোনো নেতা প্রশাসক বলে কিচ্ছুই যেন নেই। এইরকম একটা দুর্বল মুহূর্তেকে মানে কি এইরকম দুর্বল মুহূর্তে বলা হয় না যে সমাজবাদীদের একটা কথা, তখনই হচ্ছে একটা আইডার বিপ্লব হয়, না হলে কাউন্টার রেভলিউশন হয়। দেখুন, বিপ্লব আর প্রতি বিপ্লবের যুগ আদৌ আছে কিনা আমি মনে করছি না। যেটা আপনি বলছেন
সেই পরিপ্রেক্ষিতে আমি বলি যে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আছে, প্রত্যক্ষ আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের সাথে, যে বাংলাদেশে দু ধরনের মানুষ আছে, একটা পাকিস্তানপন্থী আর একটা লিবারাল। লিবারাল ফোর্সটাকে বরাবর আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে এসেছে, আর বাদবাকিরা অনেক ভাগে বিভক্ত ছিল বা আছে। এখন আওয়ামী লীগ প্রো হিন্দু অথবা প্রো মুসলিম এটা নয়, তারা লিবারাল ফোর্স। যেমন রাজাকার ভার্সেস বঙ্গবন্ধু, তাহলে রাজাকারের যে ফোর্সটা সেটা কিন্তু পাকিস্তানে বহাল তবিয়তে আছে। সেটা 48% হতে পারে, 49% হতে পারে, 51% হতে পারে। ওইটা যখন মেজরিটিতে এসে যায় তখন বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হয়, হস্তান্তর হয়, যেটা গত কয়েক বছর ধরে শেখ হাসিনা, তিনি তো সত্যিকারের নির্বাচন করেন নেই। তিনি যদি সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাতেন তাহলে তার বিরুদ্ধে এরকম পাবলিক র্যাট তৈরি হতো না। এটা একটা কারণ। ডেমোক্রেসি একটা সেফটি ভালভ। তিনি হয়তো ক্ষমতা থেকে চলে যেতেন, নাও যেতে পারতেন, রিডিউসড মার্জিনে থাকতে পারতেন। এটা এরকম একটা ব্যাপার আছে। আমার অভিজ্ঞতা আমি বলছি, বাংলাদেশিরা কিন্তু দেখুন, ইসলামিক কান্ট্রিতে সংখ্যালঘুদের টিকে থাকাটা বিকট জিনিস, বিষম জিনিস, পৃথিবীর কোথাতেও হয়নি। কারণ যদি রেজিলিয়েন্স, টলারেন্সের কথা বলা হয়, তাহলে হিন্দুজ আর দ্য হাইয়েস্ট টলারেন্ট রেস ইন দ্য ওয়ার্ল্ড। এর মধ্যে কোনো বলা নেই। এটাই স্বামী বিবেকানন্দ বলে এসেছিলেন। উনি যে শ্রেষ্ঠত্ব বা ওই শিকাগোতে যখন বলেছিলেন, অন্য কথা তো বলেননি। বাঙালি হিন্দু কিন্তু অনেক লিবারাল। আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই দেখুন। সেই জায়গায় এখানে বাংলাদেশে হিন্দুরা কিন্তু আস্তে আস্তে এলিমিনেট হয়েছে। এক সময় প্রায় 25% হিন্দু ছিল বাংলাদেশে, এখন 7 থেকে 8% হিন্দু এসে দাঁড়িয়েছে। চলে গেছে, ধর্মান্তরিত হয়েছে কিনা আমি বলতে পারছি না, তবে ক্রস ওভার করে গেছে মোস্টলি বাংলাদেশ থেকে এখানে বর্ডারে। এখন এই জায়গায় ভারতের কিন্তু একটা বড় ভূমিকা আছে, এটা কিন্তু আমরা সবাই অস্বীকার করে যাচ্ছি। ইন্ডিয়া ইজ এ বিগ ব্রাদার ইন দ্য সাবকন্টিনেন্ট। পৃথিবীতে আমাদের কি আছে না আছে জানার দরকার নেই। আমি সংক্ষেপে একটা কথা বলি। ট্রাম্প ভারতীয়দের হাতে চেন পরিয়ে, পায়ে শিকল দিয়ে, কোমরে দড়ি দিয়ে, জল খেতে না দিয়ে, বাথরুমে না পাঠিয়ে ডিপোর্ট করে দিল যারা ঘুষপেটিয়া বলে। আপনি কিন্তু 10 বছর ধরে চিৎকার করে যাচ্ছেন ঘুষপেটিয়া। বাংলাদেশ কিন্তু আপনার বাংলাদেশের মুসলিমরা কিন্তু ভোকালি ভারতের শত্রু ছিল না। রাজাকার মানসিকতা ছিল। অনেকে চাইছিল পাকিস্তানের সাথে মার্চ করে যাওয়া, অনেকে চায়নি পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সৃষ্টি হোক। এইগুলো সত্য হলেও কিন্তু তারা ছিল না। কিন্তু দীর্ঘদিন ধরে যখন এই হ্যামারটা হয়ে গেছে, আপনি এনআরসি করেছেন এখানে, আপনি সিএএ করেছেন এখানে, আপনি তো হিন্দু মেজরিটি রাষ্ট্র ভারতবর্ষ, কিন্তু পাকিস্তান আপনার নোন এনিমি অ্যান্ড সোর্ন এনিমি। শুধু নোন এনিমি না, সোর্ন এনিমি। কিন্তু বাংলাদেশ তো কখনো ছিল না। সেখানে কিছু কিছু লোক তারা বিরোধিতা করেছে। তাহলে আজকে যেরকম কানাডা আমেরিকার প্রতিবেশী বন্ধু দেশ হওয়া সত্ত্বেও, কানাডা কিন্তু আপনার আজকে ট্রাম্পের নীতির দাঁড়িয়ে সে কিন্তু বিরোধিতা করছে আজকে আমেরিকাকে, আজকেই খবরে আছে। তেমনি বাংলাদেশে একটা পাবলিক ফিউরি, এবং বাংলাদেশের হাসিনা গভর্নমেন্টকে ভারত তো প্রমোট করে রেখে দিয়েছে। শুধু প্রমোট করেনি, তাকে যদি বন্ধুত্বপূর্ণ হিসেবে তাকে যদি ইন্টেলিজেন্স রিপোর্টটাও দিত, দেখো ইউ আর সিটিং অন দ্য ভলক্যানো, তুমি একটা অগ্নিস্তূপের উপরে বসে রয়েছো। এখন অ্যানার্কি সেট করেছে বাংলাদেশে। এখন তো বাংলাদেশে যে সিচুয়েশনটা আছে, এটা আপনি সাম্প্রদায়িক টেরোরিস্ট না, ইট ইজ কল অ্যানার্কিয়াল স্টেট। এখন মোহাম্মদ ইউনূস তিনি তো রাজনীতির লোক নন। হ্যাঁ, কিন্তু যখন অ্যানার্কি তো অনেকগুলো, কিন্তু এখানে তো ধরুন এথনিক ক্লিনজিং এর মতো ঘটনা থেকে শুরু করে টার্গেট কিলিং হয়েছে বহু জায়গায়, এবং পার্টিকুলারলি সংখ্যালঘু আইডেন্টিটি কাজ করেছে বিভিন্ন রকম অনুষ্ঠানে, এবং তার সাথে পলিটিক্যাল ভেন্ডেটা এগেইনস্ট। আমি পার্সেপে আসছি আপনার কাছে। আপনি প্রশ্ন যেটা ছিল রিভলিউশন কাউন্টার রিভলিউশন, রিভলিউশন কাউন্টার রিভলিউশন হওয়ার জন্য একটা জমি থাকে, জনগণের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, লিডারশিপ উঠে আসে, সংঘবদ্ধতা হয়, একটা নিজস্ব জায়গায়। এখন বাংলাদেশের এমন দুরবস্থা, যিনি হেড করছেন গভর্নমেন্টকে, তাই হেড অফ দি গভর্নমেন্ট বলা যাচ্ছে না, প্রধান উপদেষ্টা। আচ্ছা, তিনি কোথায় ছিলেন? একটা ইউরোপের একটা হাসপাতালে ভর্তি ছিলেন, তখন এখানে আন্দোলন হলো, তাকে নিয়ে এসে তাকে বসানো হলো। তাহলে পার্সোনা নন গ্রাটা,
তিনি গিয়ে বসে পড়লেন সেখানে ক্ষমতায় পরিচালনা করতে। কাদের হাতে ক্ষমতা কেউ জানে না। আজকে বাংলাদেশের সামনে যেমন পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ডিসইন্টিগ্রেশন, আগে দীপ্তিমান বাবু সঠিক কথা বলছিলেন, আমি মনে করছি কাউন্টার রিভলিউশন না, এটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন। মানে বাংলাদেশও ডিসইন্টিগ্রেট হতে পারে, হওয়ার দিকে তো এগোচ্ছে। আপনি আজকে বাংলাদেশ কেন আরাকান আর্মিকে ওর লোককে ধরছে, রোহিঙ্গাকে, এই জায়গাটা একটু আসি, মানে এই জায়গাটা একটু দীপ্তিমান বাবুর কাছে আরেকবার একটু আসছি, তারপর যে দীপ্তিমান বাবু তাহলে কি বাংলাদেশের এই যে সিমটমগুলো যে জায়গায় গিয়ে আপনি এরও বলছেন, যদি সেই ডটসে মেলানো যায় তাহলে এটা তো কেননা শেখ হাসিনাও বলেছিলেন সেন্ট মার্টিনের কথা, বাংলাদেশ ইজ গোয়িং টু ডিসইন্টিগ্রেট, মানে ওটাকে ভেঙে যেতে চলেছে। দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে, মানে এটা আমার অভিজ্ঞতা বলছে, বাংলাদেশকে যেটা আমরা ব্যাকইয়ার্ড বলি, ইন্ডিয়ার ব্যাকইয়ার্ড বলি, এটা ইন্ডিয়াতে কংগ্রেসই থাকুক ক্ষমতাতে, জনতা পার্টি থাকুক অথবা বিজেপি থাকুক, যেই কেন্দ্রের ক্ষমতাতে থাকুক না কেন, ভারতবর্ষ যতদিন যা অবস্থাতে শুরু হয়েছিল, যে অবস্থাতে এখন পর্যন্ত আছে, সেই অবস্থাতেই যদি থাকে, তাহলে বাংলাদেশের ডিসইন্টিগ্রেশনের সম্ভাবনাটা খুব কম। বলছি, হ্যাঁ বলছি, শর্ত সাপেক্ষ, যদি সেখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে, শর্ত সাপেক্ষ বলছি, শর্ত সাপেক্ষ ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে, কিন্তু যদি পাকিস্তানের স্টাইল থাকে যে আর্মি ঠিক করছে কে প্রধানমন্ত্রী হবে কে হবে না, তাহলে পরে আপনি নিশ্চিন্ত থাকুন, মানে পাকিস্তান তো ভাঙছেই, বাংলাদেশ অন্য পরিস্থিতি। শেখ হাসিনা ডেমোক্রেসিকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করতে পারেননি, উনি কিন্তু হ্যান্ড ওভার করে দিয়ে গেলেন টেররিস্টদের হাতে বাংলাদেশকে, এবং উনি সঠিক কথা বলেছেন যে পাকিস্তান যদি ডেমোক্রেটিক সেট আপ রাখতে পারতো তাহলে আজকে এই পরিস্থিতিটা বালুচিস্তান, সিন্ধ প্রদেশ ইত্যাদি এই জায়গায় পৌঁছতে পারতো না। কিন্তু যেহেতু ডেমোক্রেটিক সেট আপ নেই, ভারতবর্ষে অনেক কন্ট্রাডিকশন আছে, এখানেও পরিস্থিতি যে খুব ভালো আপনি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কিন্তু এখানে একটা সেফটি ভালভ আছে, ভালো মন্দ কোয়ালিটি অফ ডেমোক্রেসি যাই হোক, এখানে ডেমোক্রেসি কিন্তু পারসিস্ট করছে, সাস্টেইন করছে। কিন্তু বাংলাদেশ আজকে তো ডেমোক্রেটিক, ইউনুসকে আনা হয়েছিল মধ্যবর্তী রাষ্ট্রপতি বা যাই হোক, তিনি নির্বাচন করবেন, তিনি তো নির্বাচনের দিকে ধারে কাছেই কোনো কথা বলছেন। মানে অনেকের অঙ্ক দেখলে পরীক্ষার আগে যেমনি জ্বর আসে, নির্বাচন শুনলেই ইউনুসের জ্বর এসে যায়। জ্বর ওনার আসেনি, ওনার যারা উপদেষ্টা, ওনার সাথে যারা ঘুরে আছে তারা তো সুবিধা নিচ্ছে। আরেকটা কথা যেটা বাংলাদেশের এক্সপার্ট যারা আছেন আপনারা আরো ভালো বলতে পারবেন, হিউজ অ্যামাউন্ট অফ বাংলাদেশ ওয়েলথ এরা ট্রান্সফার করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে এখন। মানে বাংলাদেশে যারা ধনী রাজনীতির লোক, যারা প্রভাবশালী, প্রতাপশালী, অর্থবান, তারা বুঝে গেছে যে বাংলাদেশের অবস্থাটা খুব একটা ভালো না, তারা ফান্ড ট্রান্সফার করছে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা সম্পত্তি কিনে তাদের ফান্ড পাঠিয়ে তারা সেখানে নিজের ব্যক্তিগত স্টেবিলিটি আনার চেষ্টা করে যাচ্ছে। এটা তো সব রিপোর্টেড, সবাই তো জানতে পারছে, দেখতে পাচ্ছে। রাইট, আমি একটু আসবো দীপ্তিমান বাবু আবারও আপনার কাছে, একটু আমি জানতে চাইবো যে সুকুমার দেবনাথ, সুকুমার বাবু, এই যে একটা ডিজাইন তৈরি হলো এই মেটাকুলাস, সেগুলো নিয়ে বহু আলোচনা আপনি পার্টিসিপেট করেছেন বিভিন্ন জায়গায়। আজকে আমরা দেখতে পেলাম যে একটা তো কোথাও কি একটা মনে হচ্ছে এই যে জায়গা থেকে দাঁড়িয়ে, মানে অত দূর থেকে বসে ইনস্ট্রাকশনস আসছে বিভিন্ন রুট দিয়ে, যেভাবে আর কি পিনাকি বা এই যে মডার্ন জার্নালিজমটাকে আমরা যেভাবে এতদিন ধরে ইয়েটা করেছি, এখানে দাঁড়িয়ে মানে তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এই হিসাবে, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করছে বা বলছে, তারা যেভাবে আর কি এটাকে পরিচালনা করলো এবং ইউনুসকে দিয়ে এরকম একজন বয়স্ক, সে অর্থে কোনো রাজনীতির অভিজ্ঞতা নেই, কিন্তু করে দিল। প্রথম তো ইউনুসকে চাপকালো, প্রথম দিকে একটা দেখলাম প্রায় নিয়মিত কথাই শুনছে না বলে, তারপর দেখলাম হঠাৎ ইউনুস তাদের কাছে গুড বয় হয়ে গেছে, হঠাৎ গুড বয় হয়ে গেছে। এখন হচ্ছে কখনো বলছে বাংলাদেশের এই তো পুলিশ এবার সত্যিকারের সংস্কারের পর একদম তেজি ঘোড়ার মতো এখন পুলিশ দৌড়চ্ছে, মানে পুরো এরকমভাবে এটা পরিচালিত হচ্ছে। এই ব্যাপারটাকে কি হিসাবে দেখছেন? এটা কি একটা মেটাকুলাস ডিজাইনের, এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট ছিল এটা? আপনি শুরুতে একটা কথা বলছিলেন না যে আমরা দেখছি যে ভারতের লোক
চাঁদের অভিযান করতে যাচ্ছে, আর পাশের আর একটা দেশ সে কোরআন অভিযান করছে। হ্যাঁ, আর সব মিথ্যা, কোরআনই আসল। আমি কোনো ধর্মগ্রন্থকে ছোট করছি না, ধর্ম তো মনে থাকবে, কিন্তু জনজীবনে যদি ধর্মই সব হয়ে যায় তাহলে যা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে তাই হবে। সেখানে ডেমোক্রেসির কোনো ব্যাপার নেই, অন্য কোনো ব্যাপার নেই। আপনি ভাবতে পারেন যে বাংলা ভাষা হিন্দু, বিশ্বাস করেন বাংলাদেশে বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা। আপনি বিশ্বাস করেন যে মানে তারা বলছে সেটা না, শুনুন। সংখ্যাগরিষ্ঠ না, যারা এটা বলছে যেটা সেটা বলা। আপনি জানেন কি যে ইলিশ মাছ হিন্দুদের মাছ? জানেন এসব? সবই হচ্ছে আপনি যেটা বলছিলেন না যে ফেসবুক আর ইউটিউব বন্ধ করে দিলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে 15 দিনের মধ্যে, যেই বলেছেন খুব ভালো কথা বলেছেন। যত ইনস্টিগেশন সমস্তটা এসছে এই সোশ্যাল মিডিয়াতে, সাধারণ মানে মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু এত এই সমস্ত নিয়ে কথা হয় না, কথা বলার সুযোগও নেই। হাসিনার আমলও ছিল না, খালেদার আমলও ছিল না, এই আমলও নেই। কিন্তু এই যে ইউটিউব, ফেসবুক, আগে আমরা ফেসবুকে প্রচুর নিউজ পেতাম সত্যি বাংলাদেশের, এখন শুধু মানে ধর্মীয় বয়ান ছাড়া খুব বেশি পাওয়া যায় না। আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হিন্দু আর মুসলমান কে কারে কতটা করতে পারে। আমি দুই পক্ষকেই বলছি। তো এই অবস্থাটা যদি হয় তাহলে কি হবে বাংলাদেশে? একমাত্র ফোর্স ছাড়া বাংলাদেশকে কন্ট্রোল করার কোনো রাস্তা নেই। আর্মি না, বাইরের ফোর্স। ওকে, সেই ফোর্সটা কে দেবে? আপনার আজকে আমরা সবাই হচ্ছে স্বাধীন কান্ট্রি। হ্যাঁ, আপনি তো আক্রমণ করতে পারবেন না একটা স্বাধীন সার্বভৌম দেশকে। এটা এখন আর সে 71 নেই, এখন আপনি আক্রমণ করতে পারবেন না। তাহলে বাঁচাবেন কি করে? ওখানকার সমস্তটাই বেহাল। আপনি জানেন যে আপনার এখানে আলোচনা করেছি, সেটা তো পরিষ্কার হলো যে আজকে এই যে ওয়াকারুজ্জামানি কিন্তু এই আন্দোলনটা পুরো চালিয়েছে হাসিনাকে আউট করার জন্যে। হাসিনাকে আউট করে ও পুরো ক্ষমতাটা নেবে এই জায়গার থেকে। তারপরে ওদের মধ্যে অনেকগুলো গ্রুপ হলো, মফিজউদ্দিন সবই আলোচনা হয়েছে। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা চাই। আপনি 11 বার যে দেশে ক্ষমতা নিয়েছে এই সামরিক বাহিনী, ফলে আর একবার তারা নেবে, এইটাই হচ্ছে আসল। আর পুলিশ সে একটা আলাদাভাবে বেরোনোর চেষ্টা করছে, র্যাপ ট্যাপ করে টোরে অনেকগুলো, এতে তো অনেকগুলো ফোর্সের অনেক রয়েছে। আর ইউনূসের মাথা খারাপ হয়ে গেছে। ইউনূস এখন আর বুঝতে পারছে কেউ আমার কন্ট্রোলে নেই, একা পড়ে গেছে। কেন তার কথা কেউ শুনছে না। যে কথাটা বললেন, পিনাকিকে আমি আজকের থেকে ফলো করি না, বহুদিন আগে থেকে ফলো করি। বাংলাদেশে, ভারতবর্ষে আমরা একটা সময় আন্দোলন করেছিলাম জানেন, যে ব্রিটিশদের কোনো এসে ব্রিটিশদের পরিচ্ছদ আমরা করব না, আমরা খাদির আন্দোলন করলাম, মনে আছে? পিনাকি শুরু করলো যে ভারত বয়কট, ভারতের কোনো কিছু বাংলাদেশে বিক্রি হবে না। আরে বাংলাদেশে বিক্রি হচ্ছে তো বাংলাদেশ নেই বলে। বাংলাদেশ যদি প্রডিউস করতে পারতো তাহলে তো কিনতে হতো না। আমরাও একটা সময় তো বাইরের থেকে কিনতাম, আমরা কিনতে পারতাম, তৈরি করতে পারতাম না। আজকে আমরা যত তৈরি করছি বলে আজকে আমরা বিদেশে চালান দিচ্ছি। ওরা সেদিকটা ভাবেনি, ওরা শুধু ভেবেছে বাংলাদেশে তোমরা বিরাট মার্কেট করছো, ভারত হিন্দুরা মার্কেট করে এখান থেকে নিয়ে যাচ্ছে, আমাদের সব খেয়ে নিল, সব অপহরণ করে নিল। সীমান্তে গুলি হয়, কটা মেরেছে এ পর্যন্ত? যারা গুলি হয় তারা তো গরু চোর, এখান থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাড়া করে মারা যায়। কোনো সাধারণ ভালো মানুষ তো মারেননি। একবার 19 জন মারা গেছিল, সেটা তো একটা মিসফায়ারিংয়ের জন্য হয়েছিল, সেটা ওই একটাই ঘটনা। তাছাড়া মাঝে মধ্যে 2-1টা যে মারা যায়, তারা কারা মারা যায়? তারা গরু চুরি করতে এসে। তো চোরকেও যদি এখন দিতে হয়, লিবার্টি দিতে হয়, যে না সে ওখানে চুরি করবে, তুমি গুলি চালাতে পারবে না, তাড়াও করতে পারবে না, অ্যারেস্টও করতে পারবে না। এই যে একটা মানে ফালতু জিনিস তুলে নিয়ে, আর শিক্ষার হার কমলের, এটা বিশ্বাস এই জায়গা থেকে এই যে ডিজাইনটা আর কি বিভিন্ন ক্ষেত্রে। আরেকটু বলে নি যে পিনাকি এবং ওই যে আর যে ছেলেটির কথা বলছিলেন, ওর বাড়ির যশোর, ইলিয়াস,
এরা এরা দেশ ছেড়েছে কেন? ইলিয়াসের বিরুদ্ধে কয়েকটা ধর্ষণের মামলা ছিল, হ্যাঁ, সে পালিয়ে যায়, ও অ্যারেস্ট হবে, ওকে ডেকেছিল, পালিয়ে যায়। পিনাকি পালালো কেন? পিনাকি তো এসে 283 জনকে এসে মানে ইয়ে করে ভুল ট্রিটমেন্টে মেরে ফেলেছে। 283 একটা কেলেঙ্কারি এরকম। তখন যদি হাসিনার সরকার ওকে অ্যারেস্ট করতে গেছে, এই হচ্ছে হাসিনার বিরুদ্ধে এই দুজনের ক্ষোভ। এরা বাইরে গিয়ে কি করবে? ইনকামও করতে হবে। এই যে ইউটিউব তো প্রচুর ইনকাম দেয় এদের, এরা এই অংশটাকে কাজে লাগিয়ে, যারা এন্টি হাসিনা, সেই অংশটাকে কাজে লাগিয়ে এই দুজনে এখন মোটা টাকা ইনকাম করে। তারা বিদেশে ভালোই আছে এবং সেটাই হলো। আপনি ঠিকই বলেছেন, আমি নিজে শুনেছি। ও বলছে ওটাকে ভেঙে দে, হ্যাঁ, এ নিয়ে আয়। ও বলে দিয়েছে যে কর্পোরেশনকে যে বুলডোজার দাও, ভাবতে পারেন। তাহলে এইরকম দিচ্ছে দীপ্তিমান বাবু, আমরা সত্যি এরকম কখনো দেখিনি। সেই দিক থেকে পিনাকির দক্ষতাকে একেবারে খাটো করলেও হবে না। এটাকে কেউ দেখবেন হচ্ছে সে নিজেকে বিপ্লবের একজন অন্যতম সৈনিক বা রূপকার দেখে। বাংলাদেশের বহু রয়েছে এবং তার এই যে বক্তব্য, পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বাংলাদেশে বিভিন্ন মসজিদেও শোনা মানে গেছে। তার যারা বিরুদ্ধ ইউটিউবার তারা বিভিন্ন সময় দেখেছে, কিন্তু পিনাকি বা ইলিয়াসকে থামানো সম্ভব হয়নি। অর্থাৎ বিভিন্ন শক্তি যে তাদের পাশেও রয়েছে, এটাও তো পরিষ্কার হচ্ছে। এই যে বিভিন্ন শক্তির এই দোলাচলে বহু সাধারণ মানুষের জীবন নাবিশ্বাস হয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে মানে যখন এই ধরনের ঝড় চলে, সবচেয়ে দুর্বলতম অংশটাই প্রথম অ্যাফেক্টেড হয়। ঝড় উঠলে যার কুড়ে ঘর তার বাড়িটাই আগে উড়বে। ঠিক তেমনিভাবে তার হচ্ছে বলি হলো হচ্ছে অসংখ্য এরকম মানুষ, শিশু, মহিলা, বৃদ্ধা, কি আর বলা যাবে। অথচ তাহলে তার বিরুদ্ধে যে বিভিন্ন সময় দাবি উঠেছে, সেটা কি আগামী দিনে একটা বাস্তব রূপ নেবে? এইবার কি এই বিষয়গুলো কি স্ক্যানারে আসতে চলেছে? যে ডিজিটাল আইন যেটা শেখ হাসিনা প্রয়োগ করতে চেয়েছিলেন কিন্তু করে উঠতে পারলেন, যেটার বিরুদ্ধে ক্ষোভ ছিল, তা এই সুযোগগুলো পূর্ণ মাত্রায় তারা গ্রহণ করতে পেরেছে, যে কারণে আজকে বাংলাদেশ এরকম আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে গেল। দেখুন, এগুলো বাংলাদেশে এগুলো কিছুই হতো না। আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি, এটা যদি বাইডেন সরকারের, একদম পরিষ্কারভাবে বলছি, এতে বলতে এখন আর কোনো দ্বিধা নেই, যেটা সত্যি সত্যিটাকে সত্যি বলতে হবে, সে যতই শক্তিশালী হোক। সেটা হচ্ছে বাইডেন সরকার যেভাবে আমাদের এই মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এইসব জায়গাতে যেভাবে টেরোরিজমকে প্রমোট করেছে এবং বিভিন্নভাবে প্রমোট করার চেষ্টা করেছে, তাদের যে মেজর অংশটা, সেই মেজর অংশটা কিন্তু আজকে সারফেসের ওপরে চলে এসছে, যার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। একদম খুব পরিষ্কার। আমি আপনাকে একটা অদ্ভুত বিষয় বলছি। অতি সম্প্রতিকালে বাংলাদেশে বেশ কয়েকটা প্রজেক্ট, রেল লাইন উদ্বোধন হয়েছে। যখন উদ্বোধন হয়েছে তখন ওই পোস্টটা যারা করেছে, সেখানে যারা মন্তব্য করছে, বোঝা যাচ্ছে যে তারা প্রপারলি হয়তো বানানটাও শিখতে পারেনি, বাট তারা এটা বুঝতে পারছে যে হ্যাঁ, ওইখানে মন্তব্যটা করা উচিত। তার কারণটা হচ্ছে দেশটা সত্যি বাজে অবস্থার মধ্যে আছে, এক। দুই, এটা কিন্তু দেখুন আমাদের দেশেও আজ থেকে ধরুন 20-25 বছর আগে একটা ট্রেন্ড ছিল যে কোনো ডাক্তার যদি, কোনো বাড়ির ছেলে যদি বিদেশে যেত, তাহলে সেই বাবা মা খুব গর্ববোধ করত। আজকে কিন্তু যদি কেউ অক্সফোর্ডে পড়াশুনো করে আসতো, তাহলে কিন্তু খুব গর্ববোধ করত। আজকে কিন্তু আইআইটিতে পড়লে পরে সেই বাবা মা অনেক বেশি গর্ববোধ করে অক্সফোর্ডে এই করার তুলনায়, পড়ার তুলনায়। সেখানে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো ছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সত্যি ভালো একটা ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ একটা ভালো ইনস্টিটিউট, এই যে ইনস্টিটিউট গুলোতে বিভিন্নভাবে র্যাডিকালাইজেশনের একটা সেন্টার পয়েন্ট হয়ে গেছিল এবং ছাত্র অবস্থার মধ্যে, রাজনীতির মধ্যে, অনেক ক্ষেত্রে ছাত্র অবস্থার রাজনীতি বাংলাদেশের ক্ষতি করেছে। এটাও ঘটনা যে বাংলাদেশ সৃষ্টির পিছনে যেরকম ছাত্র লীগের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রলীগ একটা দেশকে সৃষ্টি করেছে, আবার ঠিক একইভাবে সেই ছাত্র সমাজই কিন্তু র্যাডিকালাইজেশনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছে, সেটা আমরা চোখের সামনে দেখলাম। সুতরাং আপনার কাছে যে জিনিসগুলো আসছে, সেই জিনিসগুলোকে যদি প্রপারলি আপনি তার কাছে তুলে না দিতে পারেন, আজকে এই যে ধরুন ভারতবর্ষে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ইনভেস্ট করছে, তারা স্টাফ নিচ্ছে ভারতবর্ষ থেকে, ইউএস এর কোম্পানি
তারা ভারতবর্ষ থেকে স্টাফ নিয়ে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ ব্যাংকিং সংস্থা তারা স্টাফ নিচ্ছে, এমনকি রাজনীতির মধ্যে ভারতীয়দের যে প্রবেশ ঢুকে গেছে। এই বাস্তবতাটাকে বুঝতে হবে। যতক্ষণ আপনি এক্সিলেন্সকে গুরুত্ব না দেবেন, ওই যে দাদা বলছিলেন যে সেফটি ভালভ শুধু গণতন্ত্রের ক্ষেত্রে নয়, সেফটি ভালভ কিন্তু ধরুন একটা কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামে থেকে সেফটি ভালভ বেরিয়ে আসে। একটা অত্যন্ত গরিব ঘরের ছেলে যদি ভালো জায়গায় পৌঁছে যায়, গ্রামের মানুষ গর্ব করে। এই বাস্তবতাটাকে বুঝতে হবে। এক, 2 নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে মানে ওখানকার শিক্ষা ব্যবস্থাটা দুটো সরাসরি ভাগ হয়ে গেছে। একটা এলিট ক্লাসের জন্য শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, আর বাদবাকিদের জন্য ওই খোয়াজি যেগুলো মাদ্রাসা আছে সেগুলো আছে। এই যে বিস্তর অর্থনৈতিক পার্থক্য, এই যে ঘন ঘন কথায় কথায় বিদেশ যাওয়া, স্বদেশে বিষয়টাকে তৈরি না করা, একটা ভঙ্গুর দেশ থেকে হাসিনা শেষের দিকে এসে চেষ্টা করেছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার হলে পরে ইনভেস্টমেন্ট আসবে, আর ইনভেস্টমেন্ট হলে পরেই তখনই একটা দেশকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু পাকিস্তান এবং বাইডেন, আমি একদম স্পেসিফিক ভাবে বলছি, হাতটা ছিল আমেরিকার এই কি বলে ডেমোক্র্যাটদের, আর তুলিটা হচ্ছে পাকিস্তানের। এই দুটো মিলিয়ে যে ছবিটা আঁকা হয়েছে সেটা আমরা বাংলাদেশে দেখছি। এখন হাত নেই, শুধু তুলিটা আছে। তুলিটা অল্প কিছু দিনের মধ্যে ছাটা হয়ে গেলে বাংলাদেশ একেবারে শান্ত হয়ে যাবে। তবে এবার কিন্তু ভারতবর্ষের আরো গুরুত্ব, যেটা এতদিন পর্যন্ত ওরা দোষ দিত যে র নাকি ওদের দিকে নজর রাখছে, এবার বাস্তবিক অর্থেই রয়ের নজরদারি বাড়াতে হবে ভারতের নিজের প্রয়োজন। এইটা হচ্ছে আমার কাছে। এবং সেটা কি বাড়তে চলেছে বলে আপনি মনে করেন? রয়ের বাড়তে মানে না হলে পরে এই যে 20টা দেশের যারা মানে গোয়েন্দা প্রধান আছে তারা এসে আলোচনাটা ভারতবর্ষে করলো, এটা কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল। দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার বলি, আজকে সমস্ত দেশগুলো কিন্তু তার উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে যেই জায়গাটায় বাধা পাচ্ছে সেটা হচ্ছে ডিফেন্স কস্ট। আমি আপনাকে খুব পরিষ্কার বলছি যে পাকিস্তান যদি ভদ্র আচরণ করত তাহলে ভারতবর্ষের এই ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু এত খরচা হতো না। আজকে যে খরচাটা হচ্ছে তার মূল কারণ কিন্তু ডিফেন্স, এবং সেক্ষেত্রে দুটো রাস্তা আছে। এক হচ্ছে তাকে বিজনেসের দিক দিয়ে ক্র্যাকডাউন করে দাও, যেটা ইউএসএ তে ট্রাম্প আসার পরে এই বিভিন্ন রকম ট্যাক্স মানে বাড়িয়ে দিয়ে, ইউএসএ হচ্ছে সবচেয়ে বেশি কনজাম্পশনের জায়গা, তো সেই কনজাম্পশনের জায়গাটা এইটা একটা জায়গা। আর দ্বিতীয় হতে পারে যে ওইখানে একটা বিভেদ সৃষ্টি করে দাও, যেটা বালুচিস্তানে হয়ে গেছে। বালুচিস্তানের বিষয়টা অনেকদিন আগের থেকেই ছিল, স্বাধীনতার আগের থেকেই ছিল, সেটা এখন আরো মানে খুব পরিষ্কার ভাবে সামনে এসেছে। ধরুন আপনাকে আমি আরেকটা খবর দিয়ে রাখি, যদিও খবরটা আমার কাছে 100% সঠিক নয়। ইউরোপ একটা বড় ক্রাইসিসের মধ্যে ঢুকতে যাচ্ছে। আমি আপনাকে বলি, ইউরোপ যদি কোনো কারণে ক্রাইসিসে ঢুকে যায়, পৃথিবী 50% শান্ত হয়ে যাবে। পৃথিবী 50% শান্ত হবে, আমি আপনাকে বলছি। তার কারণটাও বলে রাখি, ইউএসএ তে যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে গোল্ড রিজার্ভ বিগত 1 মাসের মধ্যে সবচেয়ে মানে সর্বকালীন 20 বছরের মধ্যে সবচেয়ে লো স্টেজে এসছে। ওরা গোল্ড রিজার্ভ দিতে পারছে না, ফেরত দিতে পারছে না। আমাদেরও ওখানে 214 টন সোনা এখনো আমাদের ওখানে জমা আছে, সেটা আলাদা ব্যাপার। আমরা কিছুটা হাফ নিয়ে এসেছি, আরো হাফ আমাদের আনতে হবে। কিন্তু এখন যেটা পেন্ডিং ডেট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধরুন প্রায় 2 মাসের ওপরে হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে ইউরোপকে যদি ক্র্যাকডাউন করা যায়, ইউরোপের এই যে মানে ফালতু লিবারাল চিন্তা, নিজের দেশ ধ্বংস করে এসছে যারা, যে নিজের বাড়ি জ্বালিয়ে এসছে, সে এসে আপনার দেশকে করবে, তুলবে। তো আজকে দেখুন ব্রিটেনের অবস্থা, আজকে দেখুন ফ্রান্সে আগুন জ্বলছে। তো এই সবগুলো হচ্ছে, তো এই বাস্তবতাগুলো তো দেখতে পাচ্ছি। মানে অমিতাভ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে দিক আর কি। রেমিটেন্সের উপর ভরসা করে রয়েছে তারা, যেন বাইরে থেকে মানে ছড়ি ঘোরাচ্ছে, এরকম বহু লোক আছে। নিজের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কত বেশি উগ্রতা, সেগুলো ইউটিউবগুলোতে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে এক একজন প্রোটাগনিস্ট হিসাবে অবতীর্ণ হচ্ছেন। এইরকম একটা বাস্তব পরিস্থিতিতে দুটো অপশনস ভারতের কাছে তো এই মুহূর্তে রয়েছে। এটা আপনি বললেন যে একটা ভারতের একটা দায়িত্ব রয়েছে, একটা তার নিজের স্বার্থ রয়েছে এই 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 জায়গায়, যে অশান্তির আঁচগুলো যেভাবে এসে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আছড়ে পড়ছে।
এক হচ্ছে যদি ওখানে করতে হয়, বাংলাদেশে যেরকম এখন একটা লিডারশিপের ক্রাইসিস, শেখ হাসিনা সেখানে ফেরত যাওয়াটা হচ্ছে অত্যন্ত একটা জরুরি দিক। আদারওয়াইজ হচ্ছে ভারতকে কোনো রকমভাবে একটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন, তার কারণ সে পাকিস্তানের সাথে সে করছে, এরকম একটা কি চরমপন্থার দিকে কি ভারতকে মানে এবং যার পৃষ্ঠভূমি বাংলাদেশ তৈরি করে ফেলেছে। দেখুন, এই ফরেন পলিসি নিয়ে আলোচনা করাটা খুব বিপজ্জনক, কারণ আপনি এই মুহূর্তে যা দেখছেন এটা ভবিষ্যতে কি ইঙ্গিত নিয়ে আসে এখন দেখে বলা যাবে না। তবে এটা তো ঘটনা, বাংলাদেশে গণ অভ্যুত্থানই হয়েছে, যে অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, এ বিষয়ে তো সন্দেহ নেই। এবং সেই হাসিনাকে কিন্তু ভারতই আশ্রয় দিয়েছে, অন্য কোনো দেশ দেয়নি কিন্তু। তাহলে আজকে নতুন যে সরকার ওখানে বসেছে বা ওখানে জনমানস যেটা আছে সেটা ভারতের প্রতি বন্ধুশীল হবার কথা নয়, এটা তো বুঝতে হবে। এটা খুব করলারি, এর জন্য রাজনীতি করারও দরকার নেই, এর জন্য বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন নেই। আমি কোনোদিন বিশ্বাস করি না যে কোনো একটা ফরেন কান্ট্রি আরেকটা দেশের ভিতরে গিয়ে, সার্বভৌম দেশের ভিতরে গিয়ে, সে হোক, সিআইএ হোক, কেজিবি হোক, মোসাদ হোক, তারা একটা বিরাট কিছু করে ফেলতে পারবে যদি না তার গ্রাউন্ডটা তৈরি থাকে। কারণ বাইডেন একা একে ধ্বংস করে দিল বাংলাদেশকে, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। বাংলাদেশ ধরুন 20-25% ভোটারকে দিয়ে হাসিনা ভোট করিয়ে এসছে। আপনি হাসিনাকে ভারত বন্ধু বলছেন, ভারত কি হাসিনার বন্ধু হিসাবে কাজ করেছে? ভারত তো একটা ওয়ার্নিং বেল হাসিনাকে দিতে পারতো যে তুমি তোমার গভর্নমেন্টকে ডেমোক্রেটাইজ করো, এমনি সেফটি বাল্ব বলে আসছি আমরা, কিন্তু সেটা তো ভারত কখনো করেনি। তাহলে রয়ের ভূমিকাটা কি? একটা কথা বলি, শুনুন, র যখন তাকে ঘিরে ফেললো মানুষেরা, সেনাবাহিনী হাত তুলে দিল, তখন পর্যন্ত রয়ের কি ভূমিকা ছিল? না, অনেক ক্ষেত্রে এরকম হয় যে এজেন্সির কথা অনেকেই শোনেন না, বহু রাষ্ট্রনায়ক বা আজকে সময় শেষ। দীপ্তিমান বাবু, এটা ঠিক কথা, যেহেতু আমরা যাচ্ছি, নিশ্চয়ই আপনি যে পয়েন্টগুলো তুলেছেন, বাংলাদেশে অনেক মানুষের এই প্রশ্ন দীর্ঘদিনের ইয়েতে যে গণতন্ত্রের ফাংশনিংটা, নিখুঁত গণতন্ত্র ফাংশনিং কিভাবে আছে, কোন দেশে আছে জানা নেই, আমাদেরও নয়। হ্যাঁ, কিন্তু একদমই কতগুলো উইংসগুলো সেটা হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির দুর্ভাগ্য। কিন্তু এই দুর্ভাগ্যকে অতিক্রম করার জন্য যে গণ আন্দোলন, সেটা যে অ্যাকচুয়ালি একটি যে সাংঘাতিক ঘটনা বা মানুষের জন্য কি এটা নিয়ে এলো এবং ভারতের জন্য যে পরিস্থিতিটা তৈরি করলো, বিশেষ করে আমি বলবো যে ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িকতার এবং হচ্ছে বাঙালি হিন্দু মুসলমানের যে প্রশ্নটাকে এতটা জোরালোভাবে নিয়ে এসছে, এটা তো একটা নিশ্চয়ই আমরা এর একটা মীমাংসা কিভাবে কোন পথে হচ্ছে তার একটা উত্তর খুঁজতে চাইবো। আপনি শুধু বর্ষা সিজনটা আসতে দেন, তিনজনই কে ধন্যবাদ, বর্ষা সিজনটা আসতে দেন, সব ঠান্ডা হয়ে যাবে। ধন্যবাদ সুকুমার দেবনাথ আপনাকে, অমিতাভ দত্ত আপনাকে, দীপ্তিমান সেনগুপ্ত আপনাকে ধন্যবাদ, আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।